এক ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সর্বোচ্চ 10 বছর। বিএনপি সহ সব দলের ঐক্যমত্য, মতভেদ কাটেনি রাষ্ট্রের মূলনীতি নিয়ে। আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, বিসমিল্লাহির রহিম, এগুলো আমাদের সংবিধানে থাকে। বিধানের মূলনীতিতে কারোর মনে হয় নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, তাহলে নাগরিক অধিকারের জন্য ধর্মীয় স্বাধীনতার কথাও যুক্ত করা যায়। এত কিছু করার পরও তারপরেও দেখা যাচ্ছে কেউ একমত হতে পারছেন না। এবার সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল গ্রেপ্তার। সাংবিধানিক পদে থেকে প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগ তার বিরুদ্ধে। মব ভায়োলেন্স মানবতার শত্রু, তারেক রহমানের বিবৃতি। স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন, আবারও বললেন রিজভী আহমেদ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান ডক্টর ইউনূসের। বিশ্ব পরিবেশ দিবসে 31 ব্যক্তি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিশন। সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ। সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। যুদ্ধ বন্ধ হওয়ায় ইরানে বিজয়ের উল্লাস, ইসরায়েলিরাও স্বস্তিতে। মার্কিন হামলায় ধ্বংস হয়নি তেহরানের পারমাণবিক সক্ষমতা, প্রতিবেদন পেন্টাগনের। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দুপুরে এক ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, শেরেবাংলা নগর থানায় সাবেক সিইসির বিরুদ্ধে মামলা রয়েছে। সাংবিধানিক পদে থেকে তার বিরুদ্ধে প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগ আছে। আগামীকাল হাবিবুল আওয়ালকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে মামলার তদন্ত কর্মকর্তা। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 2024 সালে নির্বাচন করে বিতর্কিত হয় কাজী হাবিবুল আওয়াল কমিশন। ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক দেখা দেয়। ওই প্রহসনের নির্বাচনের কারণেই তার বিরুদ্ধে মামলা করে বিএনপি। একই মামলার আসামি আরও 2 সাবেক সিইসি AKM নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন আহমদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর হাবিবুল আওয়াল সহ পুরো নির্বাচন কমিশন পদত্যাগ করে। তারপর থেকেই লোকচক্ষুর অন্তরালে ছিলেন হাবিবুল আওয়াল। রবিবার রাতে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তারের পর হাবিবুল আওয়াল গ্রেপ্তার হয়েছে এমন গুঞ্জন ওঠে। বুধবার তাকে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আমাদের কাছে গোপন তথ্য ছিল, গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান আমরা জানতে পারি যে মগবাজারে আছে। তৎপ্রেক্ষিতে আমরা সেখানে নজরদারি রাখি। তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপাত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ডিবির এই যুগ্ম কমিশনার জানান, তার বিরুদ্ধে প্রহসনের নির্বাচন, ডামি ভোটের আয়োজন সহ সাংবিধানিক পদে থেকে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আছে। শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে ডামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি, এদের দিয়ে নির্বাচন করা, এমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা, অর্থাৎ ভোটের পরিসংখ্যানগত যে বিশ্লেষণ, সেটাই পরবর্তীতে মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া। মামলার আসামি সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ সহ বিতর্কিত নির্বাচন আয়োজনের সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করা হবে বলেও জানায় ডিবি পুলিশ। যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মব ভায়োলেন্সের নামে হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসের বিবৃতিতে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিবসটি উপলক্ষে আলাদা বিবৃতিতে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি জানান বিএনপি মহাসচিব। স্বৈরাচারের দোষর তকমায় সারা দেশের নানা জায়গায় মব ভায়োলেন্সের নামে হেনস্থার ঘটনা ঘটছে অহরহ, যা ঠেকাতে সরকারের পক্ষ থেকে বরাবরই প্রতিকারমূলক ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও কার্যত পুরোপুরি থামছে না সংঘবদ্ধ এই সামাজিক সন্ত্রাস।
নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিবৃতিতে এ নিয়ে প্রতিবাদে সরব হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মব ভায়োলেন্স গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করছে, পাশাপাশি গণতন্ত্রকামীদের উপর বাংলাদেশ সহ সারা বিশ্বের স্বৈর শাসকদের নিপীড়নের কথাও উল্লেখ করেন তিনি। আলাদা বিবৃতিতে বিএনপি মহাসচিব গণতন্ত্রকামী জনগণকে সকল নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশে চলমান মব সন্ত্রাস শুরু হয় শেখ হাসিনার আমলে, তখন সচেতন মানুষ নীরব থাকায় এই অপরাধ বেড়েছে। আমি ওই সুশীল সমাজকে বলতে চাই, সেদিন আব্রারকে খুঁচিয়ে যখন হত্যা করা হলো, এই কথাগুলো যারা বলেন নাই, যারা এখন বলেন, তাদেরকে আমি সম্মানের সহিত বলি, এই কণ্ঠ যেন আপনাদের বরাবরই থাকে, অতীতের ন্যায় যেন আর ব্যবহার না করেন। নয়াপল্টনে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় নয়, জনগণ আগে সংসদ নির্বাচনে ভোট দিতে চায়। নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয়, সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে যে সরকার তো হয় নির্বাচিত সরকার, তো সেই সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে কিনা। এর আগে জুলাই অভ্যুত্থানে আহতদের মাঝে আবারও আর্থিক সহযোগিতা তুলে দেন রিজভী আহমেদ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবনায় সম্মতি জানিয়েছে বিএনপি, তবে নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে রাজি নয় দলটি। তাই সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের জন্য আলাদা কমিটি প্রস্তাবের বিরোধিতা করেছে তারা। তবে সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাবে রাজি অধিকাংশ রাজনৈতিক দল। 2 দিনের বিরতি দিয়ে বুধবার সকাল 11টার দিকে আবারও শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 6ষ্ঠ দিনের বৈঠক। শুরুতেই সংবিধানের মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এই 5 বিষয় যোগ করার প্রস্তাব দেয়া হয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। এর সাথে 72-এর সংবিধানের মূলনীতিতে ফিরে যাওয়ার কথা বলে বাম দলগুলো, আর বিপক্ষে অবস্থান নেয় ইসলামী দলগুলো। মুসলিম মেজরিটি দেশ বাংলাদেশ, সুতরাং এই দেশের জনগণের সেন্টিমেন্ট হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, বিসমিল্লাহির রহিম, এগুলো আমাদের সংবিধানে থাকবে। সে আলোকেই আজকে আমরা আমাদের মতটি সেটা দিয়েছি এবং আমরা মনে করেছি এটি সংযোজন করা অপরিহার্য। যদি সংবিধানের মূলনীতিতে কারোর মনে হয় নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, তাহলে নাগরিক অধিকারের জন্য ধর্মীয় স্বাধীনতার কথাও যুক্ত করা যায়, কোনো আপত্তি নেই। কিন্তু ওই 4 মূলনীতির সাথে যুক্ত করতে হবে। 4 মূলনীতি বাদ দিয়ে কোনো কিছু আমরা গ্রহণ করব না। এদিন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের জন্য এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরে এসে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে নতুন প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন। বিষয়টি নিয়ে আলোচনায় আবারও উঠে আসে প্রধানমন্ত্রীর মেয়াদ প্রসঙ্গ। জানিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবনার সাথে একমত পোষণ করে বিএনপি। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে, এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। আলোচনাকে আবার দীর্ঘায়িত করা হয়েছে এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষেরা যে প্রেক্ষাপটে তারা জীবন দেওয়ার জন্য এসেছিলেন, সেই সংস্কারকে যদি বাস্তবায়ন করা সম্ভবপর না হয়, নতুন কাঠামো, নতুন গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা জনগণের কাছে উপস্থিত করতে না পারি, তাহলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে এবং আমরা এই যে ঐকমত্য কমিশনে সকলে এসে একত্রিত হয়েছি, সেই সমস্ত চেষ্টা সব কিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। কমিটিগুলোর জবাবদিহিতা, তার যে অ্যাকাউন্টেবিলিটি প্রশ্নটা আমরা বলেছি, সেটাকে সুনির্দিষ্ট করা দরকার। মানুষ যেন আশ্বস্ত হতে পারে। এত সংস্কারের কথা বলছি, কিন্তু আসলে যদি গোড়ায় যদি গলত থাকে, তাহলে কিন্তু কোনো সংস্কার আখেরে কোনো ফলাফল দেবে না। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অনৈক্য নিয়ে হতাশার কথা জানায় বেশ কয়েকটি রাজনৈতিক দল। এত কিছু করার পরও
তারপরেও দেখা যাচ্ছে কেউ কেউ একমত হতে পারছেন না। আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা টেলিভিশনের সামনে দাঁড়িয়ে আপনার দলের মতামত প্রকাশ না করে বরং আপনি যে ত্যাগ করছেন, আপনি যে আপনার দলের মতামতটাকে জাতীয় স্বার্থে অগ্রাধিকার দিচ্ছেন, সেটা হলে আপনার সম্মান বাড়বে। ইচ্ছা করলে 10-15 মিনিটের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে পারে, কিন্তু ওনারা কিন্তু সিদ্ধান্তে আসছেন না। এখানে আমি আমার হতাশাটা ব্যক্ত করছি এবং মনে করছি যে এটাকে আলোচনাকে দীর্ঘায়িত করার জন্য ওনাদের কোনো একটা পরিকল্পনা থাকতে পারে। তবে আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদী ঐকমত্য কমিশনের সহসভাপতি। বিএনপির পক্ষ থেকে সর্বশেষ যেটা বলা হয়েছিল সেটি হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যদি কোনো ধরনের কমিটি বা কমিশন তৈরি হয় তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে যে 10 বছর সেটি পুনর্বার বিবেচনা করতে হবে। সেদিক থেকে এই আলোচনাটা হয়েছে আজকে, কিন্তু আমরা কোনো রকম ঐকমত্যে কিংবা এমনকি কোনো রকম উপসংহারে উপনীত হতে পারিনি। দ্বিতীয় দফায় 6 দিনে আলোচনা হয় 9টি এজেন্ডা নিয়ে। এর মধ্যে সব রাজনৈতিক দল একমত হয়েছে কেবলমাত্র 2টি বিষয় নিয়ে। অমীমাংসিত বিষয় নিয়ে আগামী রোববার আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশনে আস্থা রাখতে চায় জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, বিগত 3টি কমিশনের মতো নয় এখনকার কমিশন। নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পর সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল। সেখানে তারা নির্বাচন অংশগ্রহণমূলক করতে একাধিক প্রস্তাব তুলে ধরেন। বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ বলেন, আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ হয়েছে অন্যায়ভাবে রাজনৈতিক কারণে জামায়াতের নিবন্ধন ও প্রতীক বাতিল করেছিল আওয়ামী লীগ। এই সময় স্থানীয় সরকার নির্বাচন ও নির্দলীয় সরকারের অধীনে করার প্রস্তাব দেন তিনি। দাবি জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই কিন্তু ইলেকশন কমিশন হয়েছে। এই কমিশন তার অতীতের যে 3টা নির্বাচন কমিশন যে বিতর্কিত, সে দৃষ্টিতে আমরা দেখছি না। আমরা আশাবাদী ওনারা ভবিষ্যতে জন আস্থাকে সামনে রেখে এগিয়ে যাবে। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে। যুদ্ধবিগ্রহ এবং পরিবেশ বিপর্যয়ের কারণে বিশ্ব চ্যালেঞ্জের মুখে আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশের দায়িত্ব সরকারের উপর তুলে দিয়ে জনগণ নির্ভর থাকতে পারে না। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্লাস্টিক পচনশীল নয়, তাই এটি নগরায়ন শিল্পায়নের কারণে পরিবেশের বিপর্যয় হচ্ছে জলবায়ু পরিবর্তন। একই সাথে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার, এতে হুমকির মুখে পরিবেশ প্রতিবেশ। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এমন বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রকৃতির সাথে তাল না মিলিয়ে মানুষ উল্টো দিকে চলছে। যে চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। প্লাস্টিক ও পলিথিনের ভয়াবহতা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্লাস্টিক পরিবেশের জন্য বিষ। জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। প্লাস্টিক পরিবেশের বিষ। এটা পৃথিবীর সকল প্রাণীর জন্য বিষ, শুধু মানুষের জন্য না। পলিথিন বেশি দিন আগের জিনিস না, মাত্র সেদিনের জিনিস। পলিথিন ছাড়া পৃথিবী অচল, এই কথা বলার কোনো সাধ্য নেই। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে। পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল সরকারের নয় উল্লেখ করে তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা
অবশ্যই রাখবে। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ, বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণ পদক হিসেবে ৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেওয়া হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এছাড়া শেখ হাসিনা সহ ১৪ জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কমিশন জানিয়েছে, এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে নেওয়া হয়েছে। কমিশন মনে করে, সময়মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। ২০০৯ সাল ২৫ ফেব্রুয়ারি সকালে কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ। বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ জন সামরিক কর্মকর্তাকে, যা দেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত। ২০২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডিসেম্বরে গঠিত হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। উদ্দেশ্য, পিলখানা হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত। গঠনের ১১৪ দিনের মাথায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে তৃতীয় সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি তুলে ধরা হয়। কমিশন বলছে, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড। কমিশনের প্রধান জানান, এ হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। এই হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল উল্লেখ করে বলেন, তৎকালীন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। হয়েছে আলামত ধ্বংসের চেষ্টাও। অভিযোগ আছে গণমাধ্যমের পক্ষপাত দুষ্টতার। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯-এ পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। কমিশন মনে করে যে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। এরই মধ্যে শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম, তারিক আহমেদ সিদ্দিক সহ ১৪ জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। ইমেইলের মাধ্যমে জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক। এখনও ৫০ জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধির অনুরোধ করা হয়েছে। ৫০-এর অধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ এখনও বাকি আছে। এছাড়া কিছু সংখ্যক ব্যক্তির পুনঃসাক্ষ্য গ্রহণেরও প্রয়োজন হবে। কিছু বিদেশি দূতাবাসের ও সংস্থার সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে, যার জন্য কিছু সময় প্রয়োজন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে। কমিশন প্রধান দাবি করছেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে ঘটনার কারণ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপারেশন ডালভাত নিয়ে অসন্তোষ ও জঙ্গি সংশ্লিষ্টতা সহ নানা মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল। ৩৩ জন ব্যক্তির দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে একাধিক মামলার আসামি এসআই সুকান্ত দাসকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে কেএমপি সদর দপ্তরের প্রধান ফটকে তালা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা। তারা বলেন, গণ অভ্যুত্থানে এসআই সুকান্ত ছাত্রদের উপর ব্যাপক নির্যাতন চালিয়েছিল। তার বিরুদ্ধে 4টি মামলাও হয়েছে। গতকাল নগরীর স্টার্ন গেট থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সুকান্তকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেপ্তার না করে ছেড়ে দেওয়া হয়। এদিকে কেএমপি কমিশনারের নির্দেশে সুকান্তকে ছেড়ে দেওয়া হয়েছে অভিযোগে তার পদত্যাগের এক দফা দাবিতে সদর দপ্তরের সামনে বিক্ষোভ করছে স্থানীয় ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা। দর্শক, এই বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, এসআই সুকান্তকে ছেড়ে দেওয়া হলো কেন? বিক্ষোভকারীরা কি বলছেন এটি নিয়ে? এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার যে কারণটি খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেটি হচ্ছে তার নামে 4টি মামলা হলো কোনো মামলায় ওয়ারেন্ট নেই। যেহেতু ওয়ারেন্ট নেই এবং সে এখনও আলমডাঙ্গাতে কর্মরত রয়েছে থানায়, যেহেতু কর্মরত রয়েছে তার নামে কোনো ওয়ারেন্ট নেই, সে কারণেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তারা বলেছিল যে তার নামে ওয়ারেন্ট হলে অথবা তার
নির্ধারিত সময় সেই মামলাগুলো যদি চলমান হয় সেই চলমান সময়ে এসে আদালতে হাজির হবে এবং সেরকম নির্দেশনা পেলেই তাকে গ্রেপ্তার করা হবে। অপরদিকে গ্রেপ্তার করার পরেও ছেড়ে দেওয়ায় যে বিক্ষোভটি চলছে সেটি এখনও কিন্তু আমরা দেখাতে পারবো, যেটি যে সড়কটি রয়েছে রূপসার কিছু দূর এগিয়ে খানজান আলী সড়ক এবং সেই সড়কের পাশেই খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর। সেই দপ্তরের সামনে রাস্তা বন্ধ করে টায়ার জ্বালিয়ে দুপুর থেকে কিন্তু তারা এই আন্দোলন করছে। প্রথমে তারা যে দাবিটি করেছিল, শুরু করেছিল ছাত্র জনতা, পরে তাদের সঙ্গে যুবদল, ছাত্রদল এরা যোগ দিয়েছে এবং তারা বলেছে যে এসআই সুকান্তকে ছেড়ে দেওয়া হয়েছে, এখন সেটি তাদের বিষয় নয়, গ্রেপ্তার করবে সেটিও তাদের বিষয় নয়। তারা মূলত দাবি করছে খুলনা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার রয়েছে জুলফিকার আলী হায়দার তার পদত্যাগ দাবি করছেন। তবে এ সম্পর্কে তিনি বলেছেন যে এতে যদি শান্তি আছে এবং প্রশাসন যদি চায় তবে সেটি তিনি করতে পারবেন এবং সেটি একটু সময়ের ব্যাপার। তবে কত সময় এরা আন্দোলন করবে সেটি এখন আমরা বলতে পারছি না। প্রবীর, ধন্যবাদ আপনাকে। অসঙ্গতি নিরসন ও জবাবদিহিতা নিশ্চিতে এনবিআর এর সংস্কার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে ব্যবসায়ীদের স্বার্থ থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। জানান, রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি বলেন, ব্যবসায়ীদের আস্থা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে। কয়েকদিন ধরেই এনবিআর কার্যালয়ে চলছে কলম বিরতি কর্মসূচি। এনবিআর বিভক্ত ও পদ পদবি নিয়ে তৈরি হয়েছে এই জটিলতা। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এনবিআর কর্মকর্তাদের আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। আমি ওদেরকে অফার করি, তোমরা আসো, ওরা যেটা করছে অ্যাবসেনশন, এটা কিন্তু ঠিক এটা সরকারি কর্মচারী, বিশেষ করে এনবিআর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এনবিআর কর্মকর্তাদের চলমান আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে উপদেষ্টা বলেন, এতে ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে। তিনি বলেন, এনবিআর সংস্কার করা হয়েছে দেশের ভালোর জন্যই। এনবিআর একটা স্বতন্ত্র একটা ডিভিশন হবে, এটা স্ট্যাটাসটা বাড়বে, ওদের কেরিয়ারটা আরও প্রসপেক্ট হবে, প্রমোশন এক্সপেক্ট আরও বেটার হবে। এইখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেয়িং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না। অতএব তাদের ব্যাপার হতো এটা। আমি একটা অনুমান করে বলছি যে এখানে কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চটে গেল, অন্য যদি কিছু ইসে না থাকে, এটা হলো আমার অনুমান, এটা ব্যবসাতে আমি দোষ দিচ্ছি না। অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার কথা বলেছিল, তবে নির্বাচনের সময় ঘোষণার পর সেই আশঙ্কা কেটে গেছে। মোটামুটি কিন্তু বাংলাদেশের যে বাইরে থেকে যে আমাদের যে সংস্কারের যে কার্যক্রমের প্রোগ্রেস, তারপরে যে আমরা যেটা অর্থনৈতিক কাজে যেটা করেছি সেটা সন্তুষ্ট বলে এখন কোনো এজেন্সি কিন্তু বাকি নাই। ফরেন বিনিয়োগটা এখনও স্লো আছে, বাট এখন যেহেতু ওই যে ওটা লক্ষ্য করছে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল, এখন তো আবার ফরেন রিজার্ভ রেটও বেড়ে গেছে যেহেতু আমাদের বাইরের সাপোর্ট আসছে। অর্থাৎ মোটামুটি যদি আমাদের রেগুলেটরিটা জিনিসটা ঠিক থাকে, দেশে অ্যাটমসফিয়ারটা ঠিক থাকে, ডেফিনেটলি বিনিয়োগ বাড়বে। ডক্টর সালেহউদ্দিন বলেন, দেশে চাল ও গমের মজুদ সন্তোষজনক। খাদ্য সংকট মোকাবেলায় সরকার সজাগ আছে বলেও জানান তিনি। এই হরমুজের ইসে কোনো এফেক্ট করে নাই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার পক্ষে নিজেদেরই নিয়োজিত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিয়োগের পর তার একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হওয়ায় বিচারের স্বচ্ছতার স্বার্থে তাকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে শেখ হাসিনার পক্ষে নতুন করে আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। পরে আদালত অবমাননার মামলাটির পরবর্তী শুনানি 2 জুলাই নির্ধারণ করেন বিশেষ ট্রাইব্যুনাল। 5 আগস্ট ভারতে পালিয়ে যাবার পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর জনসমক্ষে দেখা না গেলেও তার বেশ কয়েকটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তেমনই একটি ফোনালাপে গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, 227 মামলায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। টেলিফোনে এমন কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গেল 19 জুন আইনজীবী আমিনুল গনি টিটুকে শেখ হাসিনার পক্ষে লড়তে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সেদিনই আমিনুল গনি টিটুর 5 আগস্টের একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। যেই পোস্টে শেখ হাসিনার
ফাঁসি চান তিনি। আর এতেই প্রশ্ন ওঠে, শেখ হাসিনার দণ্ড চাওয়াকেও কিভাবে লড়বেন শেখ হাসিনার পক্ষ হয়ে? এমন পরিস্থিতির মধ্যেই বুধবার আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে শুনানি করতে ট্রাইব্যুনালে আসেন আমিনুল গনি টিটু। আদালতকে বলেন তিনি শুনানি করতে চান এবং এটি তার জন্য সম্মানের। তবে ট্রাইব্যুনাল তাকে জিজ্ঞেস করেন উনি শেখ হাসিনার বিরুদ্ধে তার ফাঁসি চেয়ে পোস্ট দিয়েছেন কিনা। পরে ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে তাকে সরিয়ে দেন। তার সপক্ষেই আমি আমার সমস্ত সাবমিশন আমি রাখতাম, তো যেহেতু সেই সুযোগ হয়নি, আর এটা এথিক্যালও একটা ব্যাপার রয়ে গেছে, কারণ আমি 5 আগস্ট 2024 সকালবেলা, তখনও গভর্নমেন্টের পতন হয়নি, তখন আমি আমার এই পোস্টগুলো আমি দিয়েছি। তো সেদিক বিবেচনা করলে, সব কিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এরপর ট্রাইব্যুনাল আদালত অবমাননায় শেখ হাসিনার পক্ষে লড়তে আরেক আইনজীবী আমির হোসেনকে নিয়োগ করেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে। এদিন এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া সিনিয়র আইনজীবী এওয়াই মসিউজ্জামান ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলার প্রস্তুতির জন্য সময় চান। আদালত 2 জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। মানিল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলের সাথে লড়াই এবং যুদ্ধবিরতির পর ইরান জুড়ে চলছে উল্লাস। পরমাণু কেন্দ্র ধ্বংসে ব্যর্থতা এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালানোর সফলতা উদযাপন চলছে ইরান জুড়ে। এদিকে যুদ্ধবিরতির পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ইসরায়েলিরাও। এর আগে পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে তেহরান, তেল আবিব। রাজধানী তেহরানে সমবেত লাখো লাখো ইরানি। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর উল্লাসে পথে নামেন তারা। পরমাণু কেন্দ্র ধ্বংস কিংবা ইসলামী সরকারের পতন, কোনোটিতে ইসরায়েল সফল হয়নি। উল্টো তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালাতে সফল হয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। তাই যুদ্ধবিরতিকে বিজয় আখ্যা দিয়ে উল্লাসে মাতেন তারা। আমাদের মাথা নত করার ইতিহাস নেই। যারাই আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। এদিকে চোখের সামনে নিজের ঘরবাড়ি ধ্বংসের ঘটনায় প্রথমবারের মতো দেখছে ইসরায়েলিরা। যুদ্ধবিরতির পর বাংকার আর আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে তারাও। গেল 12টা দিন খুবই কষ্টে কেটেছে। বাংকারে থাকা নিশ্চয়ই আনন্দজনক কোনো ঘটনা নয়। এদিকে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। তেহরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে আইআরজিসি। দাবি, মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন স্থানে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে আইডিএফ। এদিকে ইসরায়েলমুখী 2টি ড্রোন ধ্বংসের দাবি করেছে আইডিএফ, যা ইরান থেকে ছোড়া হয়েছে ধারণা করে বিবৃতি দেয় ইসরায়েল। আগ্রাসী ইসরায়েল ড্রোন ব্যবহার করে আবারও আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। সকাল থেকে এখন পর্যন্ত দেশের কিছু নির্দিষ্ট এলাকা লক্ষ্য করে আক্রমণ করেছে। হামলা অব্যাহত থাকলে আমরা এর উচিত জবাব দেব। এর আগে 12 দিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয় ইরান ইসরায়েলের মধ্যে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সবচেয়ে শক্তিশালী বোমা মেরেও ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক প্রকল্প। মার্কিন অভিযানের 3 দিন পর পেন্টাগনের প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। অপারেশন মিডনাইট হ্যামার নামক অভিযানটি নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, যেখানে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচির উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। হামলার পরও প্রায় অক্ষত ছিল সেন্ট্রিফিউজগুলো, এমনকি কোনো ক্ষতি হয়নি মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামেরও, যা উঠে আসে সিএনএন, সিবিএস এর মতো গণমাধ্যমগুলোর প্রতিবেদনে। এই প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ভুল আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সরকারি প্রতিবেদন ফাঁস হওয়াকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও 326 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয় এসব তথ্য।
মৃত দুজনের একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এবং আরেকজন রাজশাহীর। চলতি বছরে এই যাবৎ ডেঙ্গুতে মারা গেছেন ৩৬ জন। ২৪ ঘন্টায় ৩১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এই যাবৎ মোট ৭,৭৪৯ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আক্রান্ত ৮,৮৭০ জনের মধ্যে ৫৮.৭% পুরুষ, ৪১.৩% নারী রয়েছেন। পঞ্চগড়ের সীমান্তে ৩টি পয়েন্ট দিয়ে ১৮ জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে শুকানি, টোকাপাড়া, জয়ধরভাঙা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। পরে আটক করে ক্যাম্পে নিয়ে যায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। বিজিবি জানায় শুকানি সীমান্ত দিয়ে নারী, শিশু সহ ৫ জনকে পুশিন করা হয়। একই সময়ে টোকাপাড়া সীমান্তে ৬, জয়ধর সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের আটক করা হয়। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। যশোর ও সাতক্ষীরা সীমান্ত পথে ভারতে পাচারের সময় স্বর্ণের বার সহ 2 পাচারকারীকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায় ভোরে যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। সময় জয়নাল মোল্লা নামে সন্দেহভাজন একজনকে তল্লাশি করে উদ্ধার করা হয় 5টি স্বর্ণের বার। সেগুলো ঢাকা থেকে সাতক্ষীরায় পৌঁছে দিতে যাচ্ছিল জয়নাল। এদিকে সাতক্ষীরার বাকাল সীমান্তেও স্বর্ণ পাচারের সময় এক নারীকে আটক করে বিজিবি। এ সময় উদ্ধার করা হয় 6টি স্বর্ণের বার। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।